দুর্নীতি করে চাকরিহারা, সেই চাকরিহারারাই কতটা সংখ্যায় তারা পরীক্ষায় বসতে চায়, আবারও সেই সংখ্যায় কলকাতা হাইকোর্টে জানালো এসএসসি। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা এসএসসির চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। সোমবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের এজলাসে বুধবার শুনানি হয়। সেখানে এসএসসি জানায়, দুর্নীতির কারণে চাকরি গিয়েছে এরকম 180 জন ফের এসএসসি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন। এদিন শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইজিপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে দুর্নীতিতে চাকরিহারা শিক্ষক 1801 জন। এই 1801 জনের মধ্যে 180 জন ফের এসএসসি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন। অর্থাৎ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষকের প্রায় 10% ফের পরীক্ষায় বসতে চান। মোট আবেদন জমা পড়েছে 2,60,000। কিভাবে তারা এটা আইডেন্টিফিকেশন করলে, কারণ যখন কিভাবে বা সেটাকে স্কুটনি করলে, কারণ এখন অবধি তাদেরকে টার্মিনেট করেনি এবং তাদের যোগ্য অযোগ্যের লিস্টটা এখনও পাবলিক ডোমেনে দেয়নি, কীভাবে তারা টার্মিনেট করলে। টোটাল 3,000 অ্যাবাভ আছে, সেখানে 180 জনই কি শুধু ফর্ম ফিল আপ করেছিল, সেটা আগে ক্লিয়ারভাবে কারা কারা করেছিল সেটা পাবলিক ডোমেনে দিক, তাহলে তাদের আমরা স্বচ্ছ ভাবমূর্তিরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট, সিবিআই সবাই পরিষ্কার নির্দেশ দিয়েছে কারা অযোগ্য বা কারা অবৈধভাবে নিয়োগ হয়েছে, কারা আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়েছে, সেগুলো নাম লিস্ট করে দিয়েছে। সেটা সরকার জানে, সিবিআইয়ের কাছে আছে, সুপ্রিম কোর্টের কাছে আছে, ইভেন হাইকোর্টের কাছে আছে, কিন্তু সরকার এটাকে কারচুপি করছে। এদিন শুনানি চলার সময় বিচারপতি সৌমেন সেন এসএসসির আইজিবিকে প্রশ্ন করেন, দুর্নীতির কারণে যাদের চাকরি গিয়েছে তাদের জন্য আদালতে সওয়াল করার আইনি অধিকার কি এসএসসি রয়েছে? এসএসসি নিয়োগ কর্তৃপক্ষ, তাহলে দুর্নীতিতে চাকরিহারাদের হয়ে আইনি যুক্তি তুলে ধরার আইনি অধিকার এসএসসি কিভাবে পেল? এসএসসির রুল কি বলে দুর্নীতিতে চাকরিহারাদের নিয়ে এমন আইনি যুক্তি তুলে ধরার কথা? তখন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিনের শেষে জনস্বার্থে কাজ করে এসএসসি, পলিসি ডিসিশন নিতে হয়। নতুন বিজ্ঞপ্তি মেনে নবম, দশম, একাদশ, দ্বাদশে মোট 35,726 জনের নিয়োগ হবে। 2016 সালে নবম থেকে দ্বাদশে 18,617 জনের নিয়োগ হয়েছিল। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে 44,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। সোমবার ছিল শুনানি। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। সেখানে শুনানিতে দুর্নীতিতে চাকরিহারা কতজন নতুন করে চাকরিতে বসতে চেয়ে আবেদন করেছেন সেই সংখ্যা জানালো এসএসসি। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ফের কি টাটা বিনিয়োগ? এ রাজ্যে আজ প্রায় 1 ঘন্টা বৈঠক করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, আজকে শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠক করতে এসেছিলেন কলকাতায় এন চন্দ্রশেখরন, কি কথা হলো জানা যাচ্ছে? একদমই, দেখো, আজ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্যই টাটা গোষ্ঠীর চেয়ারম্যান কলকাতায় এসেছিলেন। তিনি আজ বিকেলে কলকাতায় এসে পৌঁছান। এসে পৌঁছেই সরাসরি তিনি নবান্নে চলে আসেন এবং নবান্নে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা তিনি বৈঠক করেছেন। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রথমত রাজ্যের ল্যান্ড ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 ঘন্টা আলোচনার মধ্যে ল্যান্ড ব্যাংক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি টাটা গোষ্ঠীর যে বিভিন্ন যে সেক্টর রয়েছে সেই সেক্টরের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম আজকে যখন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান তিনি ফের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন নবান্ন থেকে বেরিয়ে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নেমে আসেন নিচে এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে গাড়িতে তুলে দেন। সব মিলিয়ে দাবি করা হয়েছে যে একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যে ফের টাটা গোষ্ঠী বিনিয়োগ করতে চলেছে এবং সেই বার্তা নিয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় দীর্ঘ 1 ঘন্টার বৈঠক, যেখানে রাজ্যের ল্যান্ড ব্যাংক অর্থাৎ কোথায় কোথায় জমি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। আর এদিকে ওমর আব্দুল্লাহ, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করবেন আগামীকাল। এখানে কি রাজনীতি উঠে আসবে, মানে বিরোধী জোটের আরো সক্রিয়তা? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ,
একদমই দেখো, আগামীকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বিকেল 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে বলে এখনো পর্যন্ত চূড়ান্ত সূচি তৈরি হয়েছে। অবশ্যই বিরোধী দলগুলিকে একজোট করার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিয়েছেন। তুমি দেখেছো যে এনআরসি ইস্যু নিয়ে কোচবিহারের দিনহাটার এক বাসিন্দাকে অসম সরকার যেভাবে নোটিশ দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। অবশ্যই আগামীকালকে যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বিরোধী দলগুলিকে একজোট করার বার্তা রাখবেন। পাশাপাশি মনে করা হচ্ছে আগামী দিনে দিল্লিতে বিরোধী দলগুলির যে রাজনৈতিক কৌশল আন্দোলনে সেই সম্পর্কে আলোচনা হতে পারে। পাশাপাশি কাশ্মীরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করতে পারেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে। আগামীকাল বিকেল 4:30 নাগাদ নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ওকে, हम यहाँ आए हैं कलकत्ता, यहाँ टूरिज़्म के फेयर में हिस्सा लेने के लिए, क्योंकि हम चाहते हैं कि इस साल वेस्ट बंगाल से जो है अच्छी तादाद में टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर की तरफ आएँ। আর জানিয়ে আজকে দিনভর বিতর্ক থাকলো তা হলো নীতি আয়োগের পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্টে ম্যাপ হাইলাইট করা কোনটার? বিহার রাজ্যের ম্যাপ হাইলাইট করা পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্টে, আর তা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। দেখুন, পশ্চিমবঙ্গ এবং বিহার পূর্ব ভারতে দুই পাশাপাশি রাজ্য। এই হলো পশ্চিমবঙ্গ আর এটা বিহার। এবার দেখুন নীতি আয়োগের ম্যাপ, সেখানে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ নিয়ে 4 পাতার একটি সামারি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই রিপোর্টের প্রচ্ছদেই বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে। ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে। নীতি আয়োগকে দেওয়া চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা শুধু প্রযুক্তিগত ভুল নয়, এটা পশ্চিমবঙ্গের সম্মান এবং পরিচিতির অপমান। নীতি আয়োগের সরকারি প্রকাশনায় এমন ভুল দেখেই বোঝা যাচ্ছে রাজ্যগুলিকে কতটুকু সম্মান করে তারা। দেশের নীতি নির্ধারণ করে এই সংস্থা, এমন কাজ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এবার তো নীতি আয়োগের রিপোর্ট প্রকাশনার গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে এবং ভুল শুধরে নিতে হবে। মোদী সরকার ক্ষমতায় আসার পর যোজনা কমিশন বন্ধ করে দেয়, তার পরিবর্তে তৈরি হয় নয়া থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। এই নীতি আয়োগের বৈঠক ঘিরে নানা বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেছেন যে নীতি আয়োগে তার বক্তব্য শেষের আগে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়, এরপর থেকে মুখ্যমন্ত্রী আর নীতি আয়োগের বৈঠকে যাননি। এই টানাপোড়েনের মধ্যেই এবার নীতি আয়োগের ম্যাপে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে, জানিয়ে ফের হাওয়া গরম। নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই 2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এ বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। নীতি আয়োগের যারা আধিকারিক তারা বাংলার ম্যাপটা ভুলে গিয়ে তারা ভুল না জেনে তারা বিহার বলবে, এটা তো সম্ভব নয়। একটা ছোট টেকনিক্যাল এরার, সেটাকে নিয়ে আজকে আপনি এত বড় একটা ইস্যু করছেন। ক্ষমা চাওয়ার কথা আপনার বাংলার মানুষের কাছে। নিউজ 18 বাংলা।